আপনি যখন জেলে গেলেন, ওই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই যে, জেলখানার অভিজ্ঞতা কেমন ছিল? আপনার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে? এগুলো তো আমরা মানে সচরাচর আপনি বলেছেন বলে আমার মনে হয় না। একটু যদি না, বলতেন। বলেছি। জেল থেকে আসার পর অনেকগুলো প্ল্যাটফর্মে আমি বলেছি। সব জায়গায় যারা জানতে চায়। আসলে আম জেল থেকে আসার পরে মানে মনে হয়েছে যে মানে ওইখানে থাকা অবস্থায় যে আমার যে শত্রু কেউ যাতে জেলে কখনো না যায়। দুনিয়াতে জাহান্নাম দেখে আসছি। যখন কেউ ফাইজলামি করে বলে, "আপু জেল তো দেখি নাই কেমন? একটু দেখলে ভাবছ না এই দোয়া করো না।" আমি কখনো এই দোয়া কারোর জন্য করি না যে আল্লাহ যাতে তাকে জেলে নিয়ে যাওয়া হয়। মানে এরকম একটা পরিস্থিতি যে হচ্ছে ৪ দেয়াল মানে কত বড়, নিজের কোনো ফ্যামিলি নাই, কেউ নাই, কোনো কিছুই নাই। মানে আমি আসলে এগুলো নিয়ে কখনো হচ্ছে স্ট্রংলি মানে ইমোশনাল হই নাই। কিন্তু যখন এই যে গত ১ মাসে আমি এত ট্রমাটাইজড হয়ে গেছি আসলে, যখন আমি এই জেলের কথাগুলো মনে পড়ে আমার মানে ইমোশনাল ফিল হয় অনেক। লাইক এই যে এখন এটা আমি হচ্ছে, আমি আগে কখনো হই নাই। তো সেখানে আমি আমার ফ্যামিলির কাউকে দেখতে পেতাম না। সপ্তাহে ১ দিন ১ নম্বরে কল দিতে দিত। মানে কেউ মারা গেলেও দেখার ওয়ে নাই। আমার ফ্যামিলির একটা মেম্বার মারা গেছে। আমি ১ সপ্তাহ পরে জানতে পারছি। আমাকে বাসা থেকে জানানো হয় নাই। তো তখন হচ্ছে আমি জাস্ট ইমাজিন করতেছি যে এই মানুষটাকে তো আমি কোলে নিছি। আমার ছোট বোন আর কি, কাজিন। আমি এভাবে হাত ধরে ইমাজিন করতেছিলাম যে ও তো আমি আর দেখতে পারবো না যে। এরকম অনেক ঘটনা হয়েছে যে ফ্যামিলির মানুষ অসুস্থ হয়েছে। আমি যখন জেলে ছিলাম আম্মুর ডেঙ্গু হয়। তো আমি সারাদিন কান্নাকাটি, এরকম একটা অবস্থা। কিন্তু ১ মাস পর্যন্ত ফ্যামিলির সামনে অনেক কান্নাকাটি করছি যে লাইক আমি আর পারতেছি না, আমাকে নিয়ে যাও, এটা সেটা, খাবার দাবার অনেক কিছু। সরি। তো পরবর্তীতে যখন দেখলাম যে আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গেছে, আমি আর কারোর সামনে কান্না করি নাই। আমি এরকম হয়েছে যে আমি ফোনে কান্না করতেছি কিন্তু বাসায় বুঝতে দিচ্ছি না। তারা যখন বলতেছে তখন আমি বলি, "তুমি কান্না করো কেন? দেখো আমি কান্না করতেছি না, আমি কত স্ট্রং।" আমি এইভাবে কথা বলছি। আমার আপু আমার জন্য অনেক মাস ওয়েট করছে, তার বিয়ের হচ্ছে প্রপোজাল আসছে, মানে সে ওয়েট করছে। কিন্তু পরে আমি বললাম যে অনেক দিন তো শেষ, আর কতদিন ওয়েট করবা। পরে আপু নভেম্বরের ১০ তারিখ হচ্ছে আপুর বিয়ে হয়, সেখানে আমি থাকতে পারি না। তো আমি যখন জেলার থেকে পারমিশন নিয়ে কল দিলাম, বাসায় সবাই কান্নাকাটি যে আমি এই জিনিসগুলো চাচ্ছি না, আমি কান্নাকাটি করতেছি। কিন্তু আমি বুঝাইলাম যে কি সমস্যা, লাইফ কি বসে থাকবে নাকি কারোর জন্যে। তো এইরকম দিনগুলো কেটেছে। আমাকে রোজা রাখার কারণে ছেলে দেওয়া হয়েছিল, আমার কিডনির রিপোর্ট ছিল, সেই জিনিসগুলো পাল্টাই দেওয়া হয়। আমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। সেখানে আমাকে দিয়ে ঘাস কাটাইছে, মাটি কাটাইছে, সব কিছু। মানে আমার তো কিডনিতে প্রবলেম, আমি মানে মাটি কেটে এরকম একটা অবস্থা যে আমি যে বলছি যে স্যার আমি পারতেছি না, কিন্তু তারা আমার কথা আমলে নেয় নাই। তারপরে মানে এরকম অনেক কিছু আছে। তো উল্লেখ্য একটা ব্যাপার হচ্ছে, সেল থেকে আসার পরে রোজার মাস, তখন আমার খুব জ্বর, এই গরম ছিল অনেক। কিন্তু আমার গায়ে যে কম্বল জড়াই দিবে এই জিনিসটা কেউ দেয় নাই। আমি হচ্ছে মামা করে কান্না করতেছি কিন্তু কেউ দেখার নাই, জেলখানা হচ্ছে এরকম। তো এই জিনিসটা আমি বিশ্বাস করি যে যে জেলে থেকে আসতে পারে সে দুনিয়ার যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে সে থাকতে পারে। আমি কখনো কান্না করি না, আজ পর্যন্ত এতগুলো প্রোগ্রামে গেছি, কিন্তু দৈনিক যে হচ্ছে আমাকে নিয়ে এত ইনসিডেন্ট হচ্ছে, মানুষ আমাকে নিয়ে এত বেশি নোংরামি করতেছে। তো এই জিনিসগুলো আসলে মেয়েদের জন্য খুব টাফ মেনে নেওয়াটা, কারণ আমরা মেয়েরা সফট, যতই আমরা হার্ড হই আমরা সফট। তো সবার কাছে মানে অনুরোধ থাকবে যে এই ধরনের রাজনীতি যাতে কেউ নোংরামি না করে। এই জন্য আমি এসেছি, আমি ভেঙে পড়বো না। যত কিছু হোক যাই হোক, আমি দেশে পরিবর্তন আনবো, এই জায়গাটাতে আমি পরিবদ্ধ করছি, আমি পিছু হাঁটবো না।